বাংলাদেশ পাকিস্তানের নৌ বাণিজ্য পুনঃস্থাপনকে ঐতিহাসিক বলছে আন্তর্জাতিক গণমাধ্যম, ভারতের উদ্বেগ। বিপ্লবে নিহতদের গণকবর শনাক্তের আহ্বান, আহতদের চিকিৎসা নিশ্চিতের দাবি। মেট্রো রেলের দ্বিতীয় প্রকল্প শুরুর আগেই প্রতারণা, কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের ঘোষণা ট্রাম্পের, বৈশ্বিক রাজনীতিতে প্রভাব পড়ার আশঙ্কায় বিশ্লেষকরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। ৭১-এ স্বাধীনতা যুদ্ধের পর প্রথম কোনো পণ্যবাহী জাহাজ পাকিস্তানের করাচি থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে এসেছে। আন্তর্জাতিক গণমাধ্যম দুদেশের সরাসরি সামুদ্রিক সংযোগের ঘটনাকে ঐতিহাসিক বললেও ভারতীয় গণমাধ্যম বলছে ভিন্ন কথা। নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন ভারত। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। ইউয়ান জিয়াং ফাজান নামে এই জাহাজটি ৩০০-এরও বেশি কন্টেইনার নিয়ে করাচি থেকে চট্টগ্রাম বন্দরে নোঙর করে। ১৯৭১ সালের পর করাচি থেকে সরাসরি চট্টগ্রামে আসা প্রথম পণ্যবাহী জাহাজ এটি। ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাই কমিশন বিবৃতিতে জানায়, নতুন রুট ট্রানজিট সময় কমিয়ে দুদেশের জন্য নতুন ব্যবসার সুযোগ খুলে দেবে, ভূমিকা রাখবে আঞ্চলিক বাণিজ্যেও। ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট একে দুদেশের ঐতিহ্যগত জটিল কূটনৈতিক সম্পর্কে উষ্ণতার নতুন দিগন্তের সূচনা আখ্যা দিয়েছে। তবে ভারতীয় অধিকাংশ গণমাধ্যম এ ঘটনাকে নেতিবাচক হিসেবে দেখছে। তারা বলছে, এ ধরনের সরাসরি সামুদ্রিক সংযোগে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। Well, the question that arises is now, how big of a threat does this impose on India? গেল ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয় এবং তিনি পালিয়ে ভারতে যান। এরপর থেকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্কিত মন্তব্য ও সমালোচনায় মুখর ভারতীয় গণমাধ্যমগুলো। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। জুলাই অগাস্ট আন্দোলনে নিহতদের অনেককে পরিচয়হীন অবস্থায় দাফন করা হয়। এমন অনেকের পরিবার বলছে, কবর দেয়া ব্যক্তিদের ডিএনএ টেস্টের ব্যবস্থা করতে হবে। এর দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরও। গণঅভ্যুত্থানের ১০০ দিন উপলক্ষে রায়েরবাজার কবরস্থান জিয়ারত শেষে এ কথা বলেন তারা। এদিকে পূর্ণাঙ্গ তালিকা না থাকায় আহতরা সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে বলেও জানান ছাত্রনেতারা। মফির রহমানের রিপোর্ট। জুলাই ২০২৪ কোটা আন্দোলন থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ফুঁসে ওঠে ছাত্র জনতা। হাজারো প্রাণের বিনিময়ে তার রূপ নেয় গণ অভ্যুত্থানে। ৫ই আগস্ট পতন ঘটে স্বৈরাচার হাসিনার। অভ্যুত্থানের ১০০ দিন পূর্তিতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আহতদের দেখতে যান ছাত্র সমন্বয়করা। কথা বলেন বিভীষিকার সেই দিনগুলোতে আহতদের সঙ্গে। এ সময় সাংবাদিকদের তারা বলেন, আহতদের সুচিকিৎসায় সরকারের যথাযথ কোনো পরিকল্পনা ছিল না শুরু থেকেই। সরকারের পক্ষ থেকে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিকভাবে চিকিৎসা ব্যবস্থাটাকে এখনো পর্যন্ত সীমাবদ্ধ করে রাখা হয়েছে। সারা বাংলাদেশে তাদের যেভাবে ছড়িয়ে চিকিৎসা সেবাটা দেওয়া দরকার ছিল, সেটা সরকার এখনো পর্যন্ত করতে পারেনি। পরে রায়েরবাজার কবরস্থানে যান নিহতের স্বজন ও সমন্বয়করা। আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা শেষে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের। আমার বাবা বলছিল, যাচ্ছা বাবা তুমি সাবধানে ফিরে আসো, তাছাড়া আমার এটাই ছিল আমার লাস্ট কথা। সেই আন্দোলনের উত্তাল রাজপথে নামার পর এখনো নিখোঁজ অনেকে। ২৪ তারিখ সকালবেলা ঠিক দুপুর ১টা বাজে আনুমানিক আমি আমার বাবার লাশের জন্য আমি ঢাকা মেডিকেলে যাই। পুলিশ আমার সাথে অনবরত তর্ক বিতর্ক করে। এক পর্যায়ে একজন পুলিশ সে বলে যে আমাকে একটা পুলিশ পারমিশন নিয়ে আসতে ঢাকা মেডিকেলে ঢোকার জন্য। সমন্বয়করা বলছেন, শহীদ পরিবারের স্বজনদের পুনর্বাসনের পাশাপাশি পরিচয়হীন অবস্থায় কবর দেওয়া ব্যক্তিদের ডিএনএ টেস্টের কাজও করতে হবে দ্রুততম সময়ের মধ্যে। যারা গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন তাদের কাছে আমরা আকুল আবেদন জানাবো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আমরা যারাই বর্তমানে ফ্যাসিস্টদের বিচারের দাবিতে তাদের
সহায়তা এবং পুনর্বাসনের দাবিতে রাজপথে সক্রিয় আছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর নমনীয়তা জনগণ মেনে নেবে না, এমন হুঁশিয়ারি দেন সমন্বয়করা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। মেট্রো রেলের দ্বিতীয় প্রকল্প নির্মাণের আগেই শুরু হয়েছে প্রতারণা। এমআরটির প্রকল্প পরিচালকের স্বাক্ষর জাল সহ সিরিজ প্রতারণায় কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠান ওরাসকম কনস্ট্রাকশনের বিরুদ্ধে। আসিফ সুমিতের বিশেষ প্রতিবেদন। বর্তমানে মেট্রো রেল চলছে রাজধানীর মিরপুর থেকে মতিঝিলের একটি রুটে। এই প্রকল্পের নাম এমআরটি লাইন ৬। 2030 সাল পর্যন্ত ঢাকা ঘিরে যে 6টি মেট্রো রেল প্রকল্প রয়েছে তার একটি এই পূর্বাচলের এই জায়গাতে অবস্থিত। মূলত এই পূর্বাচল ডিপো থেকে মেট্রো রেল 1-এর যে ট্রেনগুলো ছাড়বে সেটি ভাটারা বাড্ডা হয়ে শেষ হবে কমলাপুরে। শুধু পরিকল্পনা ছাড়া আর কোনো কাজই যেখানে হয়নি বাকিগুলোর, সেখানে এমআরটি লাইন 1-এর ভুতুরে প্রকল্পের কাজের আদেশ নাকি পেয়েছে ওরাসকম কনস্ট্রাকশন নামের মিশরীয় এক কোম্পানি। কার্যাদেশে স্বাক্ষরও রয়েছে প্রকল্প পরিচালকের। শ্রমিক, দারোয়ান, ফোরম্যান সহ নানা পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়। আর ইট, বালু, পাথর সহ শ্রমিক সরবরাহকারী বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে দেয়া হয় সাব কন্ট্রাক্টের কাজ। প্রতিষ্ঠান ভেদে নেওয়া হয় কয়েক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত। তারা তাদের লোকবল নিয়োগের ম্যান পাওয়ারের রেটগুলো আমাদেরকে দেয়, রেট লিস্ট দেয়, বেতন লিস্ট দিয়ে আমাদের সাথে একটা স্ট্যাম্পের চুক্তিনামা করে আমাদের কাছ থেকে 5 লক্ষ টাকা নেয়। মেট্রোরেলের জন্য একটা নোটিফিকেশন আমাদের ছিল, যার ফলে ওইটা দেখে আমরা তাদের সাথে ইন্টারেস্টিং হই এবং তাদের সাথে আমরা একটা এগ্রিমেন্টে যাই, তাদের সাথে একটা কন্ট্রাক্টে আমরা এগ্রিমেন্টে যাই। সেটা আবার পরবর্তীতে ফল হওয়াতে তাদের সাথে আমরা এগ্রিমেন্ট আবার বিচ্ছিন্ন করি এবং তাদের সাথে কাজ থেকে এগ্রিমেন্ট করি। ভয়ঙ্কর এই সিরিজ প্রতারণায় বাদ সাধে চলতি বছরের 11 জুলাই রাজধানীর রমনা থানায় হওয়া এক সাধারণ ডায়েরি, যেখানে বলা হয় ভুয়া কার্যাদেশ বানিয়ে প্রতারণা করছে ওরাসকম ও তার বাংলাদেশ প্রতিনিধি কাউসার আলম চৌধুরী। এটা তো ফলস, এটা মানে আমি শুনতেছি এর আগে এটা তদন্ত করছে ডিএমটিসি থেকে, এটা উন্নয়ন থেকে, যে এরকম হচ্ছে, মানে এই ওরাসকম এরকম করতেছে, কানে আসছে বা ওই যেরকম টেলিফোনে অনেকে বলছে কোম্পানির নাম, আমি তো ওরাসকম মানে কাজে এখনো পাই নাই। 15 জুলাই পত্রিকায় সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় প্রকল্প পরিচালকের স্বাক্ষর জাল করে চলছে এমন প্রতারণা। পাশাপাশি অভিযুক্ত প্রতিষ্ঠানকে এমআরটি 1-এর সব ধরনের কাজের জন্য অযোগ্য ঘোষণা করে ডিএমটিসিএল। প্রতারণার বিষয়ে কথা বলতে কাউসার আলম চৌধুরীর নিকুঞ্জের অফিসে যায় 21-এর টিম। সেখানে গিয়ে তাদের নিজস্ব গাড়িতেই দেখা যায় মেট্রো রেলের লোগো। কথা হয় প্রতিষ্ঠানটির কনসালটেন্ট পরিচয় দেয়া এক ব্যক্তির সঙ্গে। আমরা কখনো কারো সাইন জালিয়াতি করিনি, প্রশ্নই আসে না। আপনারা বেশ কিছু ব্যবসায়ীর সাথে? না, এগুলি আমরা সত্যি কথা বলতে অফিস থেকে কেউ কোনো কিছুই করেনি। ওরাসকম বাংলাদেশ প্রতিনিধি কাউসার আলম চৌধুরীকে সেখানে পাওয়া না গেলেও ফোনে কথা হয় তার সঙ্গে, তবে যথারীতি দায় অস্বীকার তার। নূর মোহাম্মদ আনিস আপনার অফিসে তাদেরকে আমি একটা নোটিশ জারি করছি, আনিস সাহেবকে আমি বলছি যে আপনি যদি এটা সমাধান না করেন, প্রত্যেকগুলি করছেন, এগুলো যদি ব্যবস্থা গ্রহণ করবো, ব্যবস্থা নিচ্ছি আমি। এরপর তারা সমাধান না করে আমি এদের ভিতরে আইনের ব্যবস্থা গ্রহণ করবো। এগুলো 1 টাকাও আমি নিইনি। দোষ দেয় তো আপনার? দোষ দিলে দিবে, এটা চালাক চতুর মানুষ ঠকানোর চেষ্টা করবে, এই তো ঠিকই আছে, আমাদেরকে তো দোষ দিবে, নিজের দোষটা কেউ স্বীকার করবে না। কয়েক ঠিকাদারের কাছ থেকে 20 কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রতারকদের বিরুদ্ধে। নিজেকে বাঁচাতে অভিযুক্ত প্রতিষ্ঠানের কান্ট্রি ডিরেক্টর কাউসার পাল্টা সাধারণ ডায়েরি করেছেন খিলক্ষেত থানায়। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া বার্তার পর উদ্বেগ ও অনিশ্চয়তা বাড়ছে ইউরোপে। স্পষ্ট হচ্ছে বিভক্তিও। হাঙ্গেরি এরই মধ্যে ট্রাম্পের পক্ষে সমর্থনের ইঙ্গিত দিলেও ইউরোপের অধিকাংশ দেশ ইউক্রেনকে সমর্থন ও সহায়তা দেওয়ার পক্ষে। অন্যদিকে ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে আলোচনায় রাশিয়া রাজি হলেও ভূমি ছাড়তে রাজি নয় ইউক্রেন। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। নির্বাচনে জয়ের পর জনসম্মুখে দেওয়া প্রথম বক্তব্যে এমনটাই জানান ডোনাল্ড ট্রাম্প। I saw a report today, thousands of people
over the last 3 days were killed. যদিও কিভাবে যুদ্ধ বন্ধ করবেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে শান্তি সংলাপের উদ্যোগ নিচ্ছেন ট্রাম্প। এ নিয়ে বিশেষ দূত নিয়োগেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প নির্বাচিত হওয়ার আগে থেকেই ইউক্রেন রাশিয়া ইস্যুতে উদ্বিগ্ন ইউরোপ। একই সঙ্গে ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রে সরে আসার ঘোষণায়ও নিরাপত্তা নিয়ে শঙ্কিত। বিশেষ করে ইউক্রেন ও ন্যাটোকে দেওয়া অর্থ সহায়তার বড় অংশ আসে যুক্তরাষ্ট্র থেকে। ট্রাম্পের যুদ্ধ বন্ধের ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া ও ইউক্রেন। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেন আলোচনার জন্য প্রস্তুত তারা, তবে এই আলোচনা বাস্তবসম্মত হওয়া জরুরি। তবে শান্তি আলোচনার মাধ্যমে নিরাপত্তার বিনিময়ে কোনো ভূমি ছাড়তে রাজি নয় ইউক্রেন। বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ। ট্রাম্প জয়ের পরেই মিত্র দেশ হাঙ্গেরি যুদ্ধ বন্ধে সমর্থন দিয়ে ইউরোপকেও ট্রাম্পের নীতি বিবেচনার পরামর্শ দেন। তবে ফ্রান্স, পোল্যান্ড সহ ইউর অধিকাংশ দেশ ইউক্রেনকে অর্থ ও অস্ত্র সহায়তা দিতে চায়। যুক্তরাষ্ট্র সরে এলেও তারা রাশিয়ার বিরুদ্ধে একাট্টা থাকার পক্ষে। ন্যাটো মহাসচিবও মনে করেন যুক্তরাষ্ট্রের নিজের নিরাপত্তার স্বার্থেই ন্যাটোতে থাকা জরুরি। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য মতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী দুদেশের সেনাদের মধ্যে 800 মাইল দীর্ঘ বাফার জোন হবে। এই বাফার জোন প্রতিষ্ঠা করবে ইউরোপীয় সেনারা। একই সঙ্গে ইউক্রেনকে 20 বছরের জন্য ন্যাটোতে যোগদানের পরিকল্পনা স্থগিত রাখতে হবে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধের ঘোষণা বৈশ্বিক অর্থনীতি, রাজনীতি এবং শরণার্থীদের পরিস্থিতি প্রভাবিত করতে পারে। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এমন ঐতিহাসিক সিদ্ধান্তের কারণে হুমকিতে পড়তে পারে তার নিজের নিরাপত্তাও। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মে। গেল 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এরপরেই বিশ্ববাসীর অপেক্ষা তার নিত্য নতুন পদক্ষেপের। এবার সে পদক্ষেপের ধারাবাহিকতায় তিনি জানালেন থামাতে চান রাশিয়া ইউক্রেন যুদ্ধ। যুদ্ধ বন্ধের এমন সিদ্ধান্তের পর বিশ্লেষকরা মনে করছেন ঐতিহাসিক এ সিদ্ধান্তের প্রভাব পড়বে সর্বত্রই। কিন্তু এমন সিদ্ধান্তে ট্রাম্পের নিজের নিরাপত্তাও পড়তে পারে হুমকির মুখে। যুদ্ধ যদি থামাতে চায় স্বাভাবিকভাবে ইউরোপে একটা বড় পরিবর্তন হবে, বিশেষ করে নেটোর। এটা তো বিশাল পরিবর্তন, কিন্তু এটা হতে দিবে কিনা? কারণ এখানে মনে রাখতে হবে যে নির্বাচনের সময়ই দুবার কিন্তু তাকে মারার চেষ্টা করা হয়েছে। এই বিশ্লেষক আরও বলেন রাশিয়াও নিজের কাঠামোগত উন্নতি সাধনেই যুদ্ধ বন্ধ করতে রাজি হবে। আর যুদ্ধের কারণে শরণার্থীদের নিয়ে তিনি কি সিদ্ধান্ত নেবেন তা জানতে করতে হবে অপেক্ষা। আমার মনে হয় সেও চাইবে যুদ্ধ যত তাড়াতাড়ি থামাতে পারে, তাহলে তার যেই কাঠামো যেটা আরও উন্নয়ন হওয়ার যেই সম্ভাবনাটা সেটা সে রাখবে। যুদ্ধ থেমে যদি যায় তাহলে ইউক্রেনদের ফেরত আসা কোনো ঝামেলা হওয়ার কথা না। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ভূ রাজনৈতিক কারণেই চাইলেও বন্ধ করা সম্ভব হবে না বলেও মন্তব্য করছেন বিশ্লেষকরা। কারণ প্রশ্ন আসবে ইউরোপের নিরাপত্তা নিয়ে। ইউরোপ তো এটা মেনে নেবে, ইউরোপের সিকিউরিটি প্রবলেম পড়ে। বিকজ একবার যদি ইউক্রেনের উপরে রাশিয়ার অথরিটি চলে আসে তখন ইউরোপ উইল ফিল থ্রেটেন্ড অ্যাবসলিউটলি। তারা ভীত সন্তুষ্ট হয়ে যাবে। রাশিয়ার উগ্র আচরণের কারণে এ যুদ্ধ শেষ হলেও অন্যান্য দেশের জন্য রাশিয়াকে হুমকি হিসেবেই দেখছেন এই বিশ্লেষক। রাশিয়া তখন ছেড়ে দিবে না, ইউক্রেনের নজর থাকবে। ছোটোখাটো দেশ যেগুলো আছে তার বর্ডারে, ওই যে পোল্যান্ড যেমন অলওয়েজ থ্রেট, পোল্যান্ড ইজ অলওয়েজ আন্ডার থ্রেট। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কিন্তু পোল্যান্ডকে তো একদিন দখল করে ফেলতো জার্মানি। রাশিয়াও তাই করবে। এত সব প্রশ্ন এবং পরিবর্তনের মাঝে ট্রাম্পের ঘোষণার পর কি পরিণতি আসে তা নির্ভর করবে বিশ্বের শক্তিধর দেশগুলোর সমঝোতার উপরেই। নাহিদ সিরাজি নিম্মি, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। দেশের বন্ধ চিনিকলগুলো চালু করার চেষ্টা চলছে, জানালেন শিল্প উপদেষ্টা। শনিবার আবারও মালদ্বীপের মুখোমুখি বাংলাদেশ, জয়ী চোখ মোরসালিন তপুদের। মেয়ের জন্য ফিউচার প্ল্যান করে রেখেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে।
আমন্ত্রণ আবারও ২১শে সংবাদে। দেশের বন্ধ চিনিকলগুলো চালু করার চেষ্টা চলছে বলে জানালেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। বলেছেন এজন্য সার্চ কমিটি গঠন করা হয়েছে। সন্ধ্যায় নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে সবকিছু পরিবর্তন করে দেওয়া সম্ভব নয়। এই সরকার পরিবর্তনের ধারা শুরু করেছে, আর তা শেষ করবে নির্বাচিত সরকার। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করাই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য বলেও মন্তব্য করেন শিল্প উপদেষ্টা। বিশ্ব ইজতেমাকে ঘিরে আবারও উত্তেজনা। শুক্রবার কাকরাইল মসজিদে অবস্থান নেন সাতপন্থীরা। এ সময় প্রায় ১.৫ লক্ষ মানুষের জমায়েত ঘটে। সাতপন্থীরা বলছেন, বিভাজনের আগে যেভাবে ইজতেমা হতো সেভাবেই চলবে। বিস্তারিত তরিকুল ইসলামের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ হানিফ। গত কয়েকদিন ধরে কাকরাইল মসজিদ ও টঙ্গী ইজতেমা ময়দান দখল কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব তীব্রতর হচ্ছে। দুই পক্ষই পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে। এরই মধ্যে শুক্রবার কাকরাইলের মসজিদে অবস্থান নেয় মাওলানা সাতপন্থীরা। সেখানে তারা জুমার নামাজ আদায় করেন। সাতপন্থীদের ব্যাপক সমাগমে কাকরাইল মসজিদের আশপাশের রাস্তায় যান চলাচল সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি নিরাপত্তাও জোরদার করা হয়। তারা বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সমর্থিত জুবায়েরপন্থীরা বেশি সুবিধা ভোগ করে আসছেন। সারা বিশ্বে একই নেহাজে একই তরতিবে দাওয়াতের মেহনত চলবেন। আমাদেরকে বলছিল যে তারা ঢুকতে দিবে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সকালের মধ্যেই ঢুকে গেছি। আমার হজরতে আসছে সমস্ত বাংলাদেশের সমস্ত পৃথিবীর খোলসা হয়ে যাবে। মাওলানা সাদকে ইজতেমায় আনা সহ সব ধরনের বিভাজনের সমাপ্তি চায় তারা। যারা বিভাদ বিভক্তি উস্কে দেয় তাদেরকে চিহ্নিত করি, তাদেরকে আমাদের মধ্য থেকে সরিয়ে দেই এবং তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। তাহলে তাবলিগের ভিতরে না, পুরা ইসলামিক সমাজের ভিতরে কোনো বিভক্তি থাকবে না ইনশাআল্লাহ। গত ৪ নভেম্বর সচিবালয়ে এক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ৫৮তম বিশ্ব ইজতেমা ২ দফায় হবে। প্রথম দফা শুরু হবে ৩১ জানুয়ারি এবং দ্বিতীয় দফা ৭ ফেব্রুয়ারি। তবে ৫ নভেম্বর সোহরওয়ার্দী উদ্যানে সমাবেশ থেকে মাওলানা জুবায়ের অনুসারীরা ঘোষণা দেয়, ২ দফা নয়, ইজতেমা হবে একবার। আসতে দেওয়া হবে না মাওলানা সাদকে। ভ্রান্ত সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। তরিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। ঢাকা সেনানিবাসে কর্মীটোলা গলফ ক্লাবে হয়ে গেল তৃতীয় গলফ হাউস কর্পোরেট কাপ টুর্নামেন্টের উদ্বোধনী ও সমাপনী। প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান ও কর্মীটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকারুজ্জামান। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। বলেন, এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্টে অংশ নেন দেশি বিদেশি খেলোয়াড় সহ ৬৫০ গলফার। এর সাথে শেষ করছি ২১শে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ পাকিস্তানের নৌ বাণিজ্য পুনঃস্থাপনকে ঐতিহাসিক বলছে আন্তর্জাতিক গণমাধ্যম, ভারতের উদ্বেগ। বিপ্লবে নিহতদের গণকবর শনাক্তের আহ্বান, আহতদের চিকিৎসা নিশ্চিতের দাবি। মেট্রো রেলের দ্বিতীয় প্রকল্প শুরুর আগেই প্রতারণা, কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের ঘোষণা ট্রাম্পের, বৈশ্বিক রাজনীতিতে প্রভাব পড়ার আশঙ্কায় বিশ্লেষকরা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।